আবারও 2001 সনে উই কেটসা কার কেটসা জিয়াউর রহমান সাহেব এই করছে সেই করছে, অন্য কিছু বিএনপি কি করছে সেই কথা বলে না, আমরা কি করছি সেই কথা কেউ কিন্তু দেখুন আজকেও বিএনপির কোনো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্তার সাহেব ক্ষমতায় এসে এই কাজ করছেন, খালেদা জি 91 থেকে 96 পর্যন্ত এই কাজ করেছেন, খালেদা 2001 থেকে 6 পর্যন্ত এই কাজ করেছেন, এই বক্তব্য কার মুখে শুনবেন না? দেখেন আপনারা, কারণ সেখানে তো ছিল খাম্বা কেস, সেখানে ছিল ট্রান্সফার কেস, সেখানে ছিল হাওয়া ভবন। এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন, 200-র উপরে সিট। আরে আল্লাহ, মারাত্মক অবস্থা। কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন। নোয়াখালী 1 আসন কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আমরা কিসের জন্য আয়োজন করেছি ইতিমধ্যে শুনেছেন। প্রয়োজনীয় সংস্কার, দৃশ্যমান বিচার, পিআর সিস্টেম নির্বাচন। অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব, এই দায়িত্ব পালন না করার কারণেই আমরা আন্দোলন করছি, মাঠে চলে এসেছি। বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন, এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই। উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন। যেহেতু জুলাই আগস্টের যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্রকে মেরামত করতে চাই, বিনির্মাণ করতে চাই। কাজে আপনি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেন, শুধু এই দায়িত্বই আপনি পালন করেন, তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে। যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেস্তে গেছে, কাজে লাগাতে পারেনি। আর আমরা যারা রাস্তায় ছিলাম, কেন ছিলাম তাও জানি না। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে, যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। আর আমরা যারা মনে করি, আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন হলেই মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, এইটা ভুল ধারণা, এটা চমৎকার ভুল ধারণা। আসলে সুষ্ঠু নির্বাচন হলেই এদেশের মানুষ শান্তি মুক্তি পাবে না। কেন? আপনারা সবাই জানেন 70 নির্বাচন সুস্থ হয়েছিল। পাকিস্তানের আমলে যে 70 নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই। এই কথা কেউ বলে নাই যে অসুষ্ঠু নির্বাচন হয়েছে, কারচুপি নির্বাচন হয়েছে, এরকম কোনো মন্তব্য আমাকে দেখাতে পারবেন না। পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল 70 নির্বাচন, যেটা বন্যা হওয়ার কারণে 71 জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন সুষ্ঠু হয়েছিল, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। সেখানে আওয়ামী লীগ এককভাবে 160টা সিট পেয়েছিল। তারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণের সিটের প্রয়োজন সেই পরিমাণের সিট পেয়েছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। বিধায় এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সংগ্রাম করে আবার একটা এই দেশকে স্বাধীন করে ফেলেছে। এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে, এবার আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীন হয়েছি, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক
ন্যায় বিচার, এই 3 স্লোগানের ভিত্তিতে বাদ দিয়ে স্বাধীন হয়ে গেল। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে। 72-এ সংবিধান রচিত হয়েছে। 72-এর সংবিধান কি জানেন? আসলে 72-এর সংবিধান আমাদের দেশীয় কোনো সংবিধান না, এটা হলো ভারতের সংবিধানের অল্টারনেট এক সংবিধান। আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী, ভারতের সংবিধানের 4টা মূলনীতি: গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। এটা হলো 4টি স্তম্ভ ভারতের সংবিধানের। ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধানের স্থাপন কি, ভিত্তি কি? 4টা: গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ। তো এই 72-এ যে সংবিধান রচিত হয়েছিল, এই সংবিধান কি এ দেশের সংবিধান না ভারতের সংবিধান? এটা ট্রু কপি, এটা ট্রু কপি, ফটোস্টেট কপি। শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে। এখন যদি কেউ 72-এর সংবিধানের বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী। আসলে আমরা দেশদ্রোহী না, আমরা ভারত বিরোধী। আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক, বরং আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক। আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা, রবি ঠাকুর, সে হলো ভারতের নাগরিক। রবি ঠাকুরকে আপনারা অনেকেই চিনেন না, আপনারা শুধু কবি হিসাবে চিনেন। উনি কিন্তু ভালো একজন রাজনীতিবিদ। উনি কি রাজনীতি করেছে জেনেছেন? উনি 41 বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে, গড়াইয়ের মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি। সেই সমাবেশটা কেন হয়েছিল জানেন? ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয়, এই ঢাকায় যেন ইউনিভার্সিটি ভার্সিটি না হয়, এর জন্য সমাবেশ করেছিলেন। সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর। 1905 সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনি কবিতা রচনা করেছিলেন। সেই কবিতা কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা তো 71-এর কোনো কবিতা না, এটা 1905 সনের কবিতা। সে 1905 সনের কবিতা যদি 71 সনের জাতীয় সঙ্গীত হয় আর এর বিরোধিতা যদি কেউ করে, আসলে সে দেশদ্রোহী নয়, বরং ভারতের দালালদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে এই কবিতা, এই সময় জাতীয় কবি, এটা আমাদের কবিতা না। আর গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোনো কবিতা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই। কারণ ভারতের প্ল্যানটা ছিল এই দেশটাকে তাদের কদরাজ্য করবে, তাদের অঙ্গরাজ্য করবে, একসময় স্বাধীন করবে। এর জন্য দেখবেন ভারতের যে ম্যাপ, সেই ম্যাপের মধ্যে কিন্তু বাংলাদেশকে আলাদা দেখানো হয় না, ভারতের সাথে সংযুক্ত দেখানো হয়। যাই হোক, ভেবেছিলাম 72-এর সংবিধান মানুষকে শান্তি দেবে, মুক্তি দেবে। যদিও এদের সংবিধান আমাদের দেশের সংবিধান না, এটা ভারতের আলোকে সংবিধান। 73-এ একটা নির্বাচন হয়েছিল। কত সনে? 73 সনে একটা নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল 293 সিট। ওই নির্বাচনটা হয়েছিল কি জানেন? কেমন নির্বাচন? 2018 নির্বাচনের মতো, 2024 নির্বাচনের মতো। এবং 1996 সনের 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল, আপনারা অনেকেই জানেন না, সামনে আসতেছি। আসলে সবাই কিন্তু দোষী, এক দোষী আরেকজনকে দোষী মনে করি। আসলে যারা ক্ষমতায় ছিল প্রত্যেকেই কিন্তু দোষী। সেই 73 নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল কত? 293। সেখানে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি, জোরপূর্বক সমস্ত সিল নৌকায় পিটাতে বাধ্য করেছিল। এই যে মুশতাক সাহেবকে শেখ সাহেবের খুনি মনে করা হয়, সেই মুশতাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছিল আপনারা জানেন? ওনার বাড়ি তো দাউদকান্দি। ওনার ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল মেরে তারপরে ব্যালট পেপার ঢুকিয়ে, নৌকার ব্যালট পেপার ঢুকিয়ে মুশতাক সাহেবকে পাশ করানো হয়েছিল। এইটা ছিল 2093 নির্বাচন, 1973 নির্বাচন। সেখানে এককভাবে তারা পাশ করেছিল। নির্বাচন হয়েছে কিন্তু মানুষের শান্তি পায় নাই। 75 সনে দুনিয়ার থেকে শেখ সাহেব বিদায় হয়ে গেলেন। 75 সনে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন। কোন সনে? 75 সনে। উনি নির্বাচন দিয়েছেন 79 সনে।
1979 সালে নির্বাচন দিয়েছিলেন, ক্ষমতায় বসছিলেন 75 সনে। আমি প্রশ্ন করতে চাই, যারা আজকে নির্বাচন করে মরিয়া হয়ে উঠছেন, সংবিধানে নাই, সংবিধানে আছে, সংবিধান ফেল করছে, সংবিধানের দিকে তাকানো হচ্ছে না, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, 75-এ জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছেন, 79-তে নির্বাচন দিয়েছেন, এই প্রায় 4.5 বছর পর্যন্ত কিভাবে তিনি ক্ষমতায় ছিলেন? কোন বৈধতা ক্ষমতায় ছিলেন? আজকে আপনারাই বলেন নির্বাচিত সরকার ব্যতীত বৈধ হয় না, একটু এ নিয়ে বিনিয়ে কতই কথা না বলেন, নির্বাচনী সরকার ছাড়া শক্তিশালী সরকার হয় না। আমি ওই সমস্ত বিএনপি বন্ধুদেরকে বলতে চাই, 75 থেকে 79 পর্যন্ত জিয়াউর রহমান সাহেব যে ক্ষমতায় ছিলেন, কোন নির্বাচনের ভিত্তিতে, কোন ভোটের ভিত্তিতে আমাকে বলবেন কি? এই বলার ক্ষমতা আপনাদের নেই। 79 নির্বাচনের পরে জিয়াউর রহমান সাহেব চলে গেলেন, 81 টাকা নির্বাচন হয়েছিল, সেখানে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সত্তার সাহেব ক্ষমতায় এসছেন, জিয়াউর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে, কিন্তু উনি এত দুর্বল ছিলেন, এরশাদ সাহেব ধাক্কা মারছেন, উনি পড়ে গেছেন, উনি আর টিকতে পারেননি। আবার 86 টাকা নির্বাচন হয়েছিল, সেই 86 নির্বাচন ছিল পাতানো নির্বাচন, এরশাদ সাহেব পাতানো নির্বাচন। ওই যে শোনেন না, চশমা পরা বুবুজান, মনে আছে তো? এই স্লোগান কিন্তু 1986 সনের স্লোগান। এরশাদ সাথে কোয়ালিশন করেছে, আরও অন্য দল করেছে, কোয়ালিশন করেছে, একটা পাতানো নির্বাচন করেছিল, ভেবেছিল মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এরপর আন্দোলন সংগ্রাম করে 1991 সনে আবার খালেদা জিয়াকে ক্ষমতা বসালাম। কিসের গুণকীর্তনের মাধ্যমে? জিয়াউর রহমান সাহেব এই ছিলেন, জিয়াউর রহমান সাহেব এই ছিলেন, এইটা করছেন সেইটা করছেন। জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করে সত্তার সাহেবকে ক্ষমতা বসিয়েছিলাম। জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করে 1991 সনে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম। কিন্তু বিএনপিকে 91-তে ক্ষমতা বসাবার পরে তারা কি করছেন? 5 বছরে এই দেশকে, বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন 3বার করছে। কয়বার? 3বার, একবার না। ওই যে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করা সেই দল মাত্র 3 বছরে দেশকে দুর্নীতিতে 3বার বিশ্ব চ্যাম্পিয়ন করছে। গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, 3বার হ্যাট্রিক করেছি। আবার উনি চিন্তা করছেন ক্ষমতায় যেতে পারবেন না। এই খালেদা জি আজকে যে সংবিধান, যাকে আপনারা সবাই মনে আপোষহীন নেত্রী, আপোষহীন নেত্রী, উনি 1996 সনে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছিলেন, সেখানে আপোষ করতে পারেননি, উনি একাই নির্বাচন দিয়েছিলেন, এরকম নির্বাচন। সেখানে কেউ অংশগ্রহণ করেনি, বুঝাতে পারিনি, কেউ অংশগ্রহণ, আপোষহীন ছিলেন না, উনি একহীন হয়ে গেছেন। এক নত্যন্ত কায়েম করে উনি 1996 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিলেন, সেখানে কেউ অংশগ্রহণ করে নাই। ওনার ক্ষমতা স্থায়িত্ব হয়েছিল মাত্র 16 দিন। 16 দিন পর আবার ফটাস ওনার ক্ষমতায় শেষ। আবার সেই চশমা পরা ববুজানকে নিয়ে আসছে, মনস্কন্যাকে 96 দিন নিয়ে আসছে। ভেবেছিলাম যে হয়তোবা তওবা তিল্লা করছে, তসবিহ পড়ছে, ঘন্টা দিছে, তাহাজ্জুদের ক্ষমতা বলে। আবার উনি কোরআন শরীফে তেলাওয়াত করে, মনে হয় যেন তওবা করছে। আবারও তাকে ক্ষমতায় নিয়ে আসলাম 96-তে। 2001 পর্যন্ত এমন ক্ষমতা দেখাইছে, লাঠি বৈঠার মিছিল, মানুষ হত্যা, ফতুয়া বিরোধী আন্দোলন, ওলামায়ে কেরামকে জেলে পুঁতে দিয়েছেন। উনি ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়ে গেছেন, উনি আর ক্ষমতা থেকে নামবিনি না। আবারও 2001 সনে উই কেরসা, কার কেরসা? জিয়াউর রহমান সাহেব এই করছে সেই করছে, অন্য কিছু। বিএনপি কি করছে সেই কথা বলে না, আমরা কি করছি সেই কথা কেউ কিন্তু দেখুন। আজকেও বিএনপি কোনো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্তার সাহেব ক্ষমতায় এসে এই কাজ করছেন, খালেদা জি 91 থেকে 96 পর্যন্ত এই কাজ করেছেন, খালেদা 2001 থেকে 6 পর্যন্ত এই কাজ করেছেন। এই বক্তব্য কার মুখে শুনবেন না, দেখেন আপনারা। কারণ সেখানে তো ছিল খাম্বা কেস, সেখানে ছিল ট্রান্সফার কেস, সেখানে ছিল হাওয়া ভবন। এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন, 200-র উপরে সিট। আরে আল্লাহ, মারাত্মক অবস্থা। কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন,
আচ্ছা তোরা বস, টু মাইনাস থিওরি এই একটাকেও রাখা হবে না। এগুলোই দেশের সবচেয়ে বড় ফেতনা, বড় গ্যাঞ্জাম, বড় ধোঁকাবাজ, বড় সমস্যা। ফখরুদ্দিন মহিউদ্দিন চিন্তা করেছিলেন যে আর্মিদেরকে ক্ষমতায় নেবেন, বিএনপির সাথে কোয়ালিশন করতে চেয়েছেন, আমাদের এত পার্সেন্ট আর্মিদের সিট থাকবে, এত পার্সেন্ট তোমাদের থাকবে। সুবিধা করতে পারেননি, কারণ কি আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে চায় নাই। কেন চায় না মনে আছে তো? ওই যে তারেক সাহেব অসুস্থ হয়ে গেছিলেন, কেন অসুস্থ হয়েছে আপনারা জানেন কেন অসুস্থ হয়েছিলেন। এর জন্য কোনো অবস্থাতেই আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে পারে নাই, যেহেতু একটু খারাপ ব্যবহার করেছিলেন আর্মিরা তৎকালীন সময়, মনে আছে তো? সব কথা বলার দরকার নেই, কিছু কথা গোপনে থাক না, সমস্যা কি? এর জন্য শেখ হাসিনা সেটা কোয়ালিশন করে 2008-এর ওই যে মুফতি সাহেব কি একটা বক্তব্য দিয়েছেন, 2008-এর নির্বাচন খুব প্রশংসনীয় নির্বাচন, এটা ভুল ভাই। 2008-এর নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল। আর্মিরা আগের 2-3 দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুঁতে দিয়েছিল। হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন খুব ভালো নির্বাচন হয়েছিল, আসলে পাতানো নির্বাচন, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিভিত্তিক নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে আবারও সেই চশমা পরো বাবুজানকে ক্ষমতায় বসালাম, এরপরে তো খামি দিয়া বসছেন জগত্তল পাহাড়ের ন্যায়, উনি আর সরবেরই না, কথা ঠিক না? মানুষ 5 বছরের কর্মসূচি দেয়, উনি দিয়েছেন 41 সনের 2041 সনের কর্মসূচি, 2041 পর্যন্ত আর কেউ কোনোদিন তাকে ক্ষমতার থেকে সরাতে পারবে না। কিন্তু আল্লাহর মাই আলমের বাই, আসলে ওনাকে ক্ষমতার থেকে কেউ সরাতে পারতো না। আমি মনে করি এটা আল্লাহর গজব, এটা ওলামায়ে কেরামের বরদোয়া, কোনো সন্দেহ নেই। নাহলে পচা শামুকে পাও কাটে, পচা শামুকে। উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান, একটা বক্তব্য দিয়েছেন 2-3 মিনিটের, বাস কারবার শেষ। এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই, যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই। আমাদের দেশে মানুষ ফটার যে ক্ষমতা থাকে সেটা ফটাফট করতেই থাকে। এক ফটরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো, সংগ্রাম হলো, মানুষ ওনার নাতি পুতি চেলা চামুন্ডা পোকা সোকা সব ভাগাইয়া দিচ্ছে। গোটা দুনিয়ার ইতিহাসে এরকম বিপ্লব হয়নি। এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে, চেলা চামুন্ডারা কেউ ভাগে নাই, কিন্তু শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে, চেলা চামুন্ডারা কিন্তু ভাগে নাই। এদেশে বারবার বিপ্লব হয়েছে, এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে, কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন, ওনার চেলা চামুন্ডা কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন? উনি নিজেই ভাগেন নাই, ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেগেছেন। উনি ভাগেন নাই শুধু, যে ডিজিএফ এর প্রধান তিনিও ভেগেছেন, সিআইডি এর প্রধান নাই, এমনকি মসজিদের যে ইমাম সাহেব সেও নেই, এমনকি এলাকার যে চেয়ারম্যান সাহেব সেও ভাগছে। বুঝেন দুর্নীতি কোথায় গিয়ে পুষছে? ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম। তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না, ফখরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না, ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না, শিবিরের কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন না, আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম। কিন্তু আমাদের মতো অতমরা। ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো, সবাই বলতো আমরা তো ছিলাম না, আপু আমরা তো আপনার সাথেই আপা। কিন্তু আমরা কি বলতাম বলেন তো? সবাই তো আপার সাথে যে কোয়ালিশন করতো, আপু আমরা তো আপনার সাথে আছি, কোনো টেনশন নাই। কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো? ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। সরকার পতন হলো, মানুষের শান্তি দেওয়ার জন্য, মুক্তির জন্য আন্দোলন করেছে। কিন্তু 5ই আগস্টের পর আবার কি দেখলাম? আবারও চাঁদাবাজি, আবার গুন্ডামি। এই ভোলা তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। বগুড়া প্রস্তাব দিয়েছে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই, বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। যুবকের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে। অফিস ভাড়া দিয়েছে, চাঁদা ভাড়া দিয়েছে, যখন কানেকশন করতে গেছে, ভাড়া আনার জন্য গেছে, সেই মালিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা কি দেখেছি? হাজারো মা বোনদের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে। আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে।
আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে। এই যে সাংবাদিক বন্ধুগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে। যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। এর জন্য রাস্তায় ছিলাম না পণ্ডিতজি, এর জন্য রাস্তায় ছিলাম না। ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন, ক্ষমতায় যাবেন। আর আন্দোলন করেছে আমরা, ক্ষমতা যাবেন আপনারা। আন্দোলন করছে সাধারণ মানুষ, ক্ষমতা যাবেন আপনারা। আন্দোলন করছে রিচি, চামার, কামার, মজদুর, চেলে, চাষিরা। আর আপনারা ক্ষমতা যেতে চান, আবারও লুটপাট করবেন, আন্দোলন করবেন, চাঁদাবাজি করবেন, জুলুমবাজি করবেন, ধর্ষণ করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন, ডাকাতি করবেন, চুরি করবেন, মদের আড্ডা দিবেন, গাঁজাবাজি করবেন। বাংলাদেশের মানুষের সহ্য করবে না ইনশাআল্লাহ। এবার চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ, দুর্নীতিবাজের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে স্বাধীন করবে ইনশাআল্লাহ। দুর্নীতি মুক্ত এক দেশ উপহার দেব, যেখানে বৈষম্য দূর হয়ে যাবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, গরিব দুঃখী মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে। বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না, একজন মেয়ে ধর্ষিতা হবে না, বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশের নিচে ঘুমাবে না, বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসাভাবে আর মরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো টাকার বিদেশে পাচার হবে না, যেখানে মানুষের মানবতা রক্ষা হবে, যেখানে সুশৃঙ্খল মানুষ বসবাস করবে, প্রত্যেকের অধিকার নিয়ে থাকবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে, সেরকমের দেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। সবচেয়ে খারাপ লাগে আমাদের গরিব শ্রেণীর লোকদের অবস্থা দেখি। ইসলামকে কেন পছন্দ করেন না? কারণটা কি? ইসলামকে না পছন্দ করার মূল কারণ হলো আমরা অনেকেই খারাপ হয়ে গেছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। ওদের মার্কার সাথে কাজের সাথে ধোঁকামি। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। সমস্ত মার্কাগুলি গরিবদের প্রতীক, কিন্তু একজনও গরিব না। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাকা দরকার বড় লোকদের, হাত পাকা প্রয়োজন গরিবদের, হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের, হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না। শুধু একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে, সেই মার্কাটার নাম হাত পাকা মার্কা। আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয়, আমাদের হাবিব সাহেব পটুয়াখালী থেকে আমাদের 3 আসর থেকে হযরত মাওলানা আবু বকর সাহেব, আমাদের দেখছেন মুস্তাফিজুর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ পটুয়াখালী 4 থেকে। আল্লাহ কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা